যদি বলা হয় যে একটি অত্যন্ত পরিচিত হাতি মাথাওয়ালা দেবতার মূর্তি একসময় পরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটা দারুণ কার্যকরী আর গোপন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। আর শুধু তাই নয়, আজ থেকে প্রায় ৯,৫০০ বছর আগে প্রাচীন মানুষ মাটি দিয়ে এমন একটা আকৃতি তৈরি করছিল, যার হাতে সুস্বাদু মিষ্টির বদলে ধরা ছিল একটা সাধারণ মূলো। হ্যাঁ, একটা মূলো। শুনলে হয়তো আমাদের চেনা রূপকথার বা পৌরাণিক কাহিনীর ধারণাগুলো একেবারে পুরোপুরি বদলে যাবে। একদম তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণের আমাদের মূল উদ্দেশ্যই হল বিভিন্ন ঐতিহাসিক দলিল, প্রত্নতাত্ত্বিক গবেষণা আর প্রাচীন পাণ্ডুলিপিগুলো ঘেঁটে চেনা ছকের বাইরের সেই চমকপ্রদ জ্ঞানগুলোকে একসাথে করা। রাইট। আর বুঝতেই পারছেন, আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং গণেশ। তবে এটা চেনা কোনো পৌরাণিক গল্প বা সাধারণ ভক্তির আখ্যান একেবারেই নয়। একেবারেই নয়, বরং এই আলোচনাটি হতে যাচ্ছে মনোবিজ্ঞান, ইতিহাস, প্রত্নতত্ত্ব আর সমাজবিজ্ঞানের এমন এক চমৎকার সংমিশ্রণ, যা প্রমাণ করে যে একটি প্রাচীন ধারণা কিভাবে হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে। হ্যাঁ, মানব মনস্তত্ত্বের একদম একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ঠিক। আমরা আজকে দেখব যে এই দৃশ্যমান কাঠামোর পেছনে মানুষের মস্তিষ্ক, সমাজ আর ইতিহাস আসলে কিভাবে কাজ করে। দারুণ একটা বিষয় হতে যাচ্ছে। আমরা তো ছোটবেলা থেকেই গণেশের এই হাতি মাথাওয়ালা রূপটি দেখে আসছি, তাই না? হ্যাঁ, খুবই পরিচিত একটা রূপ। সাধারণত এই ধরনের পৌরাণিক মূর্তিকে আমরা কেবলই ভক্তির চোখে দেখি, কিন্তু এর পেছনে যে একজন সফল মানুষের একটা আস্ত মনস্তাত্ত্বিক নকশা, একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট লুকে আছে, তা জানলে রীতিমতো অবাক হতে হয়। একদম ঠিক বলেছেন। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই শারীরিক কাঠামোটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে সবচেয়ে প্রথমে নজরে আসে ওই বিশাল মাথা আর ছোট দুটো চোখ। এর পেছনের মেকানিজম বা দর্শনটা আসলে কি? কাঠামোকে যদি আমরা একটা রূপক হিসাবে ডিকোড করি, তবে দেখা যাবে এর প্রতিটি অঙ্গই উচ্চতর বুদ্ধিমত্তা অর্জনের একটি ধাপ। আচ্ছা। ধরুন, ওই বিশাল মাথা, ওটা হলো বিশাল জ্ঞান ধারণ করা আর তার স্মৃতিতে ধরে রাখার রূপক। জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে তো নিত্য নতুন তথ্য গ্রহণ করার জন্য মনকে উন্মুক্ত রাখতে হয়। রাইট। আর ওই যে ছোট চোখ, ছোট চোখ হল সূক্ষ্ম একাগ্রতা বা ফোকাসের প্রতীক। বাইরের বিশাল কোলাহলপূর্ণ পৃথিবী থেকে দৃষ্টি গুটিয়ে নিয়ে কিভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করতে হয়, এটা তারই একটা মনস্তাত্ত্বিক শিক্ষা বলতে পারেন। ওয়াও! এর সাথে যদি আমরা বড় কান আর ছোট মুখের রূপকটা মেলাই, তাহলে সমীকরণটা খুব চমৎকার দাঁড়ায় কিন্তু। হ্যাঁ, আপনিই বলুন না বিষয়টা। বড় কানের অর্থ হল বেশি করে শোনা, পরিবেশ থেকে, চারপাশের মানুষের কাছ থেকে জ্ঞান আহরণ করা। আর ছোট মুখ হল কম কথা বলা। একদম তাই। কান হল শোনার যন্ত্র, যা সবসময় খোলা থাকে। এটা শেখায় যে পারিপার্শ্বিক অবস্থা থেকে নিরন্তর শিখতে হবে। অন্যদিকে মুখ ছোট হওয়ার অর্থ হল অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা। ঠিক। যখন কেউ খুব পরিমিত আর ভেবেচিন্তে কথা বলে, তখন তার প্রতিটি শব্দের ওজন অনেক বেড়ে যায়। সমাজ তাকে অনেক বেশি গুরুত্ব দেয়। তা তো বটেই। তবে এই শারীরিক কাঠামোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে অংশটি আমার মনে হয় তা হল সুর। হ্যাঁ, সুর। এটাকে আমি আধুনিক যুগের কোনো অত্যন্ত উন্নত একটা প্রিসিশন টুল বা সূক্ষ্ম যন্ত্রের সাথে তুলনা করতে চাই। প্রিসিশন টুল, খুব সুন্দর একটা উপমা। একটু তলিয়ে ভাবলে বোঝা যায়, একটা হাতির সুর এতই শক্তিশালী যে তা অনায়াসে আস্ত একটা গাছ উপড়ে ফেলতে পারে। আবার সেই একই সুর এতই সংবেদনশীল আর সূক্ষ্ম যে মাটি থেকে একটা ছোট্ট আলপিনও নিখুঁতভাবে তুলে নিতে পারে। একদম ঠিক। মানুষের কর্মদক্ষতা বা ডেক্সটারিটির এর চেয়ে সুন্দর কোনো দৃশ্যমান রূপক হতে পারে বলে আমার মনে হয় না। অত্যন্ত চমৎকার একটা বিশ্লেষণ। এই যে একই সাথে প্রবল শক্তি আর চরম সূক্ষ্মতর ভারসাম্য, এটাই হলো একজন দক্ষ মানুষের প্রকৃত স্বভাব। রাইট। পরিস্থিতি অনুযায়ী কখন প্রবল শক্তি প্রয়োগ করতে হবে আর কখন অত্যন্ত সূক্ষ্মতার সাথে কাজ করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই সুরের মাধ্যমে প্রকাশ পায়। তবে শুধু সুর নয়, চার হাতের যে রূপকটি রয়েছে সেটি আরও বেশি বাস্তবমুখী। আচ্ছা,
4 হাতের রূপকটা একটু বলুন। পিছনের দুটো হাতে থাকে পাশ মানে দড়ি এবং অঙ্কুশ বা তীক্ষ্ণ একটা অস্ত্র। এই পাশ আর অঙ্কুশের ধারণাটা নিয়ে মনে হয় একটু আলোচনা করা দরকার, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তো মানুষের কোনো না কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে। হ্যাঁ, থাকে তো। সেই উচ্চাকাঙ্ক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য পাশ বা দড়ি হয়তো মানুষকে সামনের দিকে টেনে নিয়ে যায় বা প্রেরণা যোগায়, কিন্তু অঙ্কুশ কেন? উচ্চাকাঙ্ক্ষায় কি লাগাম টানার প্রয়োজন আছে? অবশ্যই আছে। পাশ হল সেই অদৃশ্য শক্তি যা একজন মানুষকে তার লক্ষ্যের দিকে অবিরাম টেনে নিয়ে যায়। কিন্তু কিন্তু শুধু যদি অন্ধ গতি থাকে আর কোনো নিয়ন্ত্রণ না থাকে তবে তো পতন অনিবার্য, তাই না? একদম। নিয়ন্ত্রণ তো চাই। অঙ্কুশ হল সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ব্রেক। এটি মানুষকে খাদের কিনারা থেকে পড়ে যাওয়ার আগে টেনে ধরে। মানে উচ্চাকাঙ্ক্ষা থাকা জরুরি, কিন্তু তা যেন অন্ধ অহংকার বা ইগোতে পরিণত হয়ে নিজের বা অন্যের ক্ষতির কারণ না হয়, অঙ্কুশ সেই সতর্ক বার্তাই দেয়। অর্থাৎ গতি আর নিয়ন্ত্রণের নিখুঁত ভারসাম্য। ঠিক তাই। আর সামনের 2 হাত, সেখানে ডান হাতে থাকে অভয় মুদ্রা আর বাঁ হাতে থাকে মোদক বা লাড্ডু। তবে তবে অনেক জায়গায় দেখা যায় তার একটা হাতে কুঠারও রয়েছে। হ্যাঁ, কুঠার থাকে। এখানেই আমার একটু খটকা লাগে। মানে এক হাতে সুস্বাদু মিষ্টি, যা জাগতিক আনন্দের প্রতীক, আর অন্য হাতে কাটকাটার কুঠার। এই দুটো জিনিস তো একেবারে বিপরীতমুখী বা সাংঘর্ষিক মনে হয়। আপাত দৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলেও আসলে এর ভেতরেই জীবনের সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। মোদকের আকারটা খেয়াল করলে বোঝা যায় এর নিচের দিকটা ছড়ানো আর ওপরের দিকটা ক্রমশ সরু হয়ে একটা বিন্দুতে মিলেছে। হ্যাঁ, অনেকটা পিরামিড বা কোণের মতো। ঠিক, এটা বোঝায় যে পৃথিবীর সমস্ত জাগতিক আনন্দ আর অভিজ্ঞতাকে গ্রহণ করে নিজের সক্ষমতাকে প্রসারিত করতে হবে, কিন্তু শেষমেশ সবকিছু সেই আধ্যাত্মিক সত্যের একমুখী বিন্দুতেই ফিরে আসে। অসাধারণ একটা ধারণা। আর কুঠারের বিষয়টা? কুঠারের কথা যদি আসে, এই কুঠার দিয়ে বাইরের কোনো গাছ বা বস্তু কাটার কথা বলা হয়নি। এটা হলো মানুষের ভেতরের অহংকার বা মায়ার বন্ধন ছিন্ন করার রূপক। আচ্ছা, মানে সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট কেটে ফেলা। একদম। যখন জাগতিক আনন্দ উপভোগ করতে গিয়ে মানুষ মোহে বা ইগোতে আটকে পড়ে, তখন এই কুঠার দিয়ে সেই মানসিক শেকড়গুলোকে কেটে ফেলতে হয়, যাতে মানুষ মুক্ত থাকতে পারে। ওয়াও! মানে পুরো শারীরিক কাঠামোটি আসলে আমাদের ভেতরের মনস্তত্ত্বেরই একটা আয়না। একদম তাই। কিন্তু আমরা যদি এই দৃশ্যমান শারীরিক রূপক থেকে মানুষের ভেতরের আধ্যাত্মিক শরীর মানে স্পিরিচুয়াল অ্যানাটমিতে প্রবেশ করি, তবে বিষয়টা আরও রহস্যময় হয়ে ওঠে। হ্যাঁ, চক্রের ধারণাগুলো। রাইট। এখানে আমার একটা প্রশ্ন জাগে। আধুনিক জীবনের এই যে এত স্ট্রেস, উদ্বেগ বা অস্থিরতা, এর সাথে প্রাচীন যুগশাস্ত্র বা মূলাধার চক্রের স্থিতিশীলতার সম্পর্কটা কোথায়? এই যোগসূত্রটা সত্যিই বিস্ময়কর। যোগ এবং তন্ত্রসাধনায় গণেশকে মূলাধার চক্র বা রুট চক্রের দেবতা হিসেবে কল্পনা করা হয়। মানুষের মেরুদণ্ডের একেবারে নিচের অংশে এই চক্রের অবস্থান। পৌরাণিক একটা বহুল প্রচলিত গল্প আছে যেখানে দেখা যায় দেবী পার্বতী তার স্নানাগারের পাহারাদার হিসাবে গণেশকে তৈরি করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, গল্পটা সবাই জানে। কিন্তু তন্ত্রশাস্ত্রে এর একটা রূপক বা মেটাফোর রয়েছে। মানবদেহের এই মূলাধার চক্রে অবস্থান করে কুণ্ডলিনী শক্তি, যাকে তন্ত্রে দেবী হিসাবে কল্পনা করা হয়। আর মস্তিষ্কের সর্বোচ্চ স্থানে মানে সহস্রার চক্রে অবস্থান করেন শিব। আচ্ছা, তার মানে ওই কুণ্ডলিনী শক্তির পাহারাদার। একদম ঠিক। এই মূলাধারে সুপ্ত থাকা কুণ্ডলিনী শক্তির পাহারাদার বা রক্ষাকর্তা হলেন স্বয়ং গণেশ। এই বিষয়টা মনে হয় আরেকটু বিস্তারিত ভেঙে বলা দরকার। মানবদেহে যে ইরা, পিঙ্গলা আর সুষুম্না নারীর ধারণা রয়েছে, তার সাথে এই রক্ষাকর্তার ভূমিকা কিভাবে যুক্ত? খুব ভালো প্রশ্ন। মানুষের শরীরের শক্তির ওঠানামার জন্য প্রধানত দুটো নাড়ি বা চ্যানেল কাজ করে, ইরা আর পিঙ্গলা। ইরা হল চন্দ্র বা নারী শক্তি, যা শরীরকে শীতল রাখে, আর পিঙ্গলা হল সূর্য বা পুরুষ শক্তি, যা সক্রিয়তা এবং উত্তাপ তৈরি করে। এই দুটো ব্যালেন্স করাটাই তো মূল চ্যালেঞ্জ, তাই না? ঠিক, এই দুটো বিপরীতমুখী শক্তির মাঝে সম্পূর্ণ ভারসাম্য রক্ষাকারী যে মূল চ্যানেলটা রয়েছে তাকে বলা হয় সুষুম্না নাড়ি। এই সুষুম্না নাড়ির একেবারে শুরুতেই মানে মূল ভিত্তিতে গণেশের অবস্থান। রাইট।
যে কোনো বড় ইমারত তৈরি করার আগে যেমন তার ভিত্তি বা রুট খুব শক্ত করতে হয়, তেমনি আধ্যাত্মিক বা বস্তুগত যে কোনো উচ্চতায় পৌঁছানোর আগে মানুষের নিজের মানসিক স্থিতি বা গ্রাউন্ডিং মজবুত হওয়া প্রয়োজন। তার মানে এই আধুনিক যুগে মানুষের মধ্যে যে এত অস্থিরতা, ডিপ্রেশন বা স্ট্রেস দেখা যায়, তার অন্যতম প্রধান কারণ হল এই গ্রাউন্ডিংয়ের অভাব। সবাই যেন শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে ভাসমান অবস্থায় আছে। একদম সঠিক বিশ্লেষণ করেছেন। ভিত্তি দুর্বল হলে সামান্য ঝড়েই যেমন গাছ উপড়ে পড়ে, মানুষের মানসিক অবস্থাও ঠিক তেমনই। মূলাধারের দেবতা হিসেবে গণেশ সেই স্থিতি বা স্থিতিশীলতা প্রদান করেন। দারুণ। তবে তবে এখানে একটা খুব অদ্ভুত তথ্য উঠে আসে। ধ্যান বা সাধনার সময় যখন এই মূলাধার চক্র জাগ্রত হয়, তখন নাকি শরীরে প্রচণ্ড উত্তাপ তৈরি হয়। হ্যাঁ, প্রচুর হিট জেনারেট হয়। আর সেই উত্তাপকে শান্ত করার জন্য নাকি গণেশকে দুর্বাঘাস নিবেদন করা হয়। ঘাসের সাথে এই শারীরবৃত্তি উত্তাপের সম্পর্কটা ঠিক কি? এটা একটা নিখুঁত মেকানিজমের মতো কাজ করে। যখন গভীর ধ্যানের মাধ্যমে মানুষের ভেতরের মূল শক্তি বা স্নায়বিক কেন্দ্রগুলো জাগ্রত হতে শুরু করে, তখন শরীরে প্রচণ্ড শারীরবৃত্তীয় উত্তাপ মানে ফিজিওলজিক্যাল হিট উৎপন্ন হয়। আচ্ছা। এই শক্তি যদি অনিয়ন্ত্রিত থাকে, তবে তা মানুষের শারীরিক ও মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দিতে পারে। দুর্বাঘাসের একটা প্রাকৃতিক শীতলীকরণ ক্ষমতা বা কুলিং প্রপার্টি রয়েছে। ওহ, তাই নাকি? হ্যাঁ, তাই প্রাচীন ঋষিরা রূপক অর্থে দুর্বাঘাস নিবেদন করার কথা বলেছেন, যার মূল উদ্দেশ্য হল শক্তির এই প্রচণ্ড উত্তাপকে শান্ত করে স্নায়ুতন্ত্রকে একটা স্থিতিশীল বা কুল ডাউন পর্যায়ে নিয়ে আসা। এটা মূলত শক্তির ভারসাম্য রক্ষারই একটা পদ্ধতি। অবিশ্বাস্য। এই যে মেকানিজম বা পদ্ধতির কথা বলা হচ্ছে, ইতিহাস ঘাটলে দেখা যায় এটা কিন্তু শুধু কয়েকশো বা কয়েক হাজার বছরের পুরনো নয়। একেবারেই নয়। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পুরো মানব সভ্যতার ইতিহাসকেই যেন নতুন করে ভাবায়। হরিয়ানার ভিরোনা নামক স্থানে প্রত্নতাত্ত্বিকরা সিন্ধু সভ্যতার এমন কিছু নিদর্শন খুঁজে পেয়েছেন যা প্রায় ৯,৫০০ বছরের পুরনো। হ্যাঁ, ৯,৫০০ বছর। সেখানে মাটি দিয়ে তৈরি এমন কিছু ছাঁচ বা মোল্ড উদ্ধার করা হয়েছে যা দেখতে অবিকল হাতির মাথাওয়ালা এই আকৃতির মতো। এখানেই বিষয়টা সত্যি ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। ৯,৫০০ বছর মানে মানব ইতিহাসের টাইমলাইনে এটা একটা যুগান্তকারী সময়কার। এর মানে দাঁড়ায় এই নির্দিষ্ট আকৃতি বা ধারণাটা কোনো একটা নির্দিষ্ট সময় বা ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়। ঠিক। এটা মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন মানসিক রূপক বা আর্কিটাইপগুলোর একটা, যা মানুষের আদিম অবচেতন মন থেকেই তৈরি হয়েছিল। শুধু তাই নয়, এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো ওই প্রাচীন ছাঁচ বা মূর্তিগুলোর হাতে কোনো সুস্বাদু মোদক বা লাড্ডু নেই। তার বদলে হাতে ধরা আছে একটা মূলো, মানে র্যাডিশ। হ্যাঁ, একটা মূলো। মানে সুস্বাদু মিষ্টির বদলে একটা ঝালটে মূলো। খাদ্যরসিকদের জন্য এটা রীতিমতো একটা ডাউনগ্রেড বলা চলে। হঠাৎ করে মূলো কেন? হাহা, শুনতে মজার মনে হলেও এর পেছনের ভাষাগত আর মানসিক সংযোগটা অত্যন্ত গভীর। সংস্কৃত ভাষায় মূলো বা মাটির নিচের যে কোনো সবজিকে বলা হয় মূল কন্দম। আচ্ছা, মূল কন্দম। আর বিজ্ঞানী বরাহ মিহির তার বৃহৎ সংহিতা গ্রন্থে গণেশের যে রূপ বর্ণনা করেছেন, সেখানেও এই মূলর কথা স্পষ্টভাবে বলা আছে। একটু আগে আমরা যে মূলাধার চক্র বা রুট চক্রের কথা বলছিলাম, তার সাথে এই মূলর সরাসরি সম্পর্ক রয়েছে। ও, রুট চক্র আর মূলো মানে রুট ভেজিটেবল। একদম। মূলো মাটির নিচে শেকড় গেড়ে থাকে, যা মাটির সাথে মানুষের গভীর সংযোগ বা গ্রাউন্ডিংয়ের প্রতীক। অর্থাৎ এই প্রাচীন প্রতীকটি মানুষকে তার শেকড়ের কথা স্মরণ করিয়ে দেয়। অসাধারণ সংযোগ। কিন্তু এই শেকড় তো শুধু প্রাচীন ভারতের মাটিতেই আটকে থাকেনি। না, তা থাকেনি। প্রাচীন বাণিজ্যপথ আর সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে এই মৌলিক মনস্তাত্ত্বিক রূপকগুলো ভৌগোলিক সীমানা পার হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। যেমন জাপানে এই ধারণাটি পৌঁছেছিল, যেখানে তিনি আজও পূজিত হন কাঙ্গিটেন নামে। হ্যাঁ, কাঙ্গিটেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, জাপানি এই রূপটির হাতে এত শত বছর পর সেই প্রাচীন মূলটি রয়ে গেছে। ঠিক তাই। মানুষের মনস্তাত্ত্বিক বিবর্তন কতটা বৈশ্বিক, এটা তার একটা বড় প্রমাণ। শুধু জাপান নয়,
প্রাচীন রোমানদের দিকে তাকালেও আমরা এমন একটা রূপক খুঁজে পাই। রোমান দেবতা? হ্যাঁ, রোমানদের দেবতা জ্যানুসের কথা ধরা যাক, যার নামে ইংরেজি জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। আচ্ছা। জ্যানুসেরও দুটো মুখ ছিল, একটা অতীতের দিকে তাকানো, অন্যটা ভবিষ্যতের দিকে। যে কোনো নতুন কাজ, নতুন মাস বা নতুন বছরের সূচনায় রোমানরা জ্যানুসের প্রার্থনা করত। প্রাচীন সিল্ক রোড বা সামুদ্রিক বাণিজ্যের মাধ্যমে শুধু মশলা বা রেশমি আদান প্রদান হয়নি। মানুষের এই গভীর মনস্তাত্ত্বিক আর্কিটাইপগুলো এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছিল। একদম। নতুন সূচনার আশীর্বাদ, সুরক্ষা আর গ্রাউন্ডিং, এই মৌলিক মানসিক চাহিদাগুলো পৃথিবীর সব প্রান্তের মানুষের জন্যই এক। ইতিহাস আর ভূগোলের এই মেলবন্ধন সত্যি এক অদ্ভুত শিহরণ জাগায়। তবে তবে এত প্রাচীন, এত গূঢ় আধ্যাত্মিক আর ব্যক্তিগত একটা ধারণা কিভাবে আধুনিক যুগে এসে লাখ লাখ মানুষের এক বিশাল কোলাহলপূর্ণ সর্বজনীন উৎসবে পরিণত হল, সেই রূপান্তরটা আরও বেশি রোমাঞ্চকর। আপনি মুম্বাইয়ের গণেশ চতুর্থীর কথা বলছেন তো? হ্যাঁ, একসময় তো এই উৎসব শুধুমাত্র মানুষের পারিবারিক পরিসরে, মানে বাড়ির চার দেওয়ালের ভেতরেই সীমাবদ্ধ ছিল। কিভাবে এই রাজনৈতিক কৌশল কালক্রমে এত গভীর একটা আবেগ আর সামাজিক বন্ধনে রূপ নিল? এই রূপান্তরের পেছনের ইতিহাসটা সম্পূর্ণ রাজনৈতিক আর সমাজতাত্ত্বিক। সময়টা 1893 সাল, ব্রিটিশ শাসনাধীন ভারত। ব্রিটিশ সরকার তখন ভারতীয়দের যে কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে মানুষের মধ্যে কোনো বিদ্রোহ দানা বাঁধতে না পারে। ঠিক। তখন স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বালগঙ্গাধর তিলক একটা অত্যন্ত চতুর কৌশল অবলম্বন করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ধর্মের আবরণে যদি কোনো সমাবেশ হয়, তবে ব্রিটিশরা তাতে সহজে হস্তক্ষেপ করতে সাহস পাবে না। ব্রিলিয়েন্ট। তাই তিনি বাড়ির ভেতরের এই পূজাকে রাস্তায় নামিয়ে এনে একটা বিশাল সর্বজনীন উৎসবের রূপ দেন। এটা খুব দ্রুতই ব্রিটিশদের নজর এড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত হওয়ার আর সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার একটা শক্তিশালী গোপন হাতিয়ারে পরিণত হয়। অর্থাৎ যা শুরু হয়েছিল একটা রাজনৈতিক কৌশল হিসেবে, কালের বিবর্তনে তা শহরের রন্ধ্রে রন্ধ্রে এক গভীর আবেগ আর সামাজিক বন্ধনের রূপ নিল। এখানে একটা অদ্ভুত সমাজতাত্ত্বিক বিষয়ে নজরে আসে কিন্তু। কিরকম? সাধারণত বিশ্বের বড় বড় উৎসবগুলোতে, ধরুন আতশবাজির কোনো বিশাল প্রদর্শনী বা অন্য কোনো মেলায়, মানুষ মূল কেন্দ্র থেকে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে উপভোগ করে। হ্যাঁ, দূর থেকে দেখে। কিন্তু মুম্বাইয়ের এই উৎসবে চিত্রটা সম্পূর্ণ উল্টো। মানুষ ভিড় থেকে দূরে সরে যায় না, বরং লাখো মানুষ একে অপরের সাথে কাঁধ মিলিয়ে জনারণ্যের একেবারে কেন্দ্রে প্রবেশ করে। এই যে কমিউনিটি বিল্ডিং বা সম্প্রদায় গঠনের এক অদ্ভুত শক্তি, এটা কিভাবে কাজ করে? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এই উৎসবের সমাজতাত্ত্বিক দিকটা বিশ্লেষণ করলে দেখা যায় এটা মানুষের ভেতরের সমস্ত শ্রেণী বৈষম্যকে ম্যাজিকের মতো মুছে ফেলে। সত্যি তাই? মুম্বাই রাস্তায় যখন শোভাযাত্রা বের হয়, তখন বস্তির সাধারণ দিনমজুর থেকে শুরু করে শহরের কোটিপতি ব্যবসায়ী সবাই একসাথে একই তালে পা মেলায়, একই রঙে রঙিন হয়। সেখানে কেউ ধনী বা গরিব নয়, কেউ উচ্চপদস্থ বা অধস্তন নয়। সবাই শুধু একটা অভিন্ন উদ্দেশ্যের অংশীদার। একদম। এটা সমাজের ভেতরে এমন একটা গভীর মানসিক নিরাপত্তা আর ঐক্যের অনুভূতি তৈরি করে, যা অন্য কোনো সাধারণ জমায়েতে পাওয়া অসম্ভব। এটা মানুষকে বোঝায় যে দিন শেষে আমরা সবাই একটা বৃহত্তর কাঠামোর অংশ। অসাধারণ। আর এই বিশাল উন্মাদনা, আনন্দ আর ঐক্যের একদম শেষ ধাপে আসে বিসর্জন প্রক্রিয়াটি। 10 দিন ধরে যে প্রতীকটিকে কেন্দ্র করে এত আবেগ, এত ভালোবাসা আর উন্মাদনা তৈরি হল, 10ম দিনে তাকেই সাগরের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। হ্যাঁ, জলে ভাসিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ যেন একটা অদ্ভুত শূন্যতায় পরিণত হয়। কিন্তু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিসর্জনেরও নিশ্চয়ই অত্যন্ত গভীর একটা উদ্দেশ্য রয়েছে। অবশ্যই। বিসর্জন শব্দটা এসেছে বিশেষ ধরনের সৃজন বা রূপান্তর থেকে। এটা শুধু একটা মাটির মূর্তিকে পানিতে ডুবিয়ে দেওয়া নয়। প্রথম সেগমেন্টে আমরা যে কুঠার নিয়ে কথা বলেছিলাম, ওই যে মায়া বা মোহ ছিন্ন করার প্রতীক। ঠিক। বিসর্জন হল সেই কুঠারেরই একটা বাস্তব প্রয়োগ। 10 দিন ধরে যে দেবতাকে পরিবারের সদস্যের মতো আঁকড়ে ধরে রাখা হয়, তাকে হাসি মুখে বিদায় জানানোর মাধ্যমে মানুষ আসলে একটা কঠিন সত্য মেনে নিতে শেখে, যে জগতের সবকিছুই অস্থায়ী। একদম। সময়ের স্রোতে সবকিছুই একদিন বিলীন হয়ে যাবে। এটা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষতি, প্রিয়জন হারানোর বেদনা এবং সবচেয়ে বড় কথা, নিজের ভেতরের অহংকার বা ইগোকে বিসর্জন দিতে শেখায়। রাইট। এটা শেখায় যে
কোনো কিছুকে অন্ধের মতো আঁকড়ে ধরে রাখায় মুক্তি নেই, বরং হাসি মুখে ছেড়ে দেওয়ার মাধ্যমেই প্রকৃত স্বাধীনতা নিহিত। এতক্ষণের এই আলোচনায় আমরা যেন সত্যি সময়ের এক বিশাল টাইম মেশিনে ভ্রমণ করলাম। হাতির মাথার সেই অদ্ভুত মনস্তাত্ত্বিক গঠন আর তার সূক্ষ্ম রূপক থেকে শুরু করে মানুষের ভেতরের মূলাধার চক্রের স্থিতিশীলতা সবকিছুই কি নিখুঁতভাবে সাজানো। সত্যি তাই। তারপর আমরা দেখলাম কিভাবে ৯৫০০ বছর আগে সিন্ধু সভ্যতার মাটির ছাঁচ থেকে শুরু করে রোমান দেবতা জানুস পর্যন্ত এই ধারণা ছড়িয়ে পড়েছে। আর শেষে মুম্বাইয়ের রাজপথে লাখো মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটা আর বিসর্জনের মাধ্যমে নিজের অহংকারকে পানিতে ভাসিয়ে দেওয়া, সবকিছু যেন একটা অদেখা সুতোয় খুব যত্ন করে গাঁথা। এবং এই প্রতিটি স্তরই মানব জীবনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেয়। এই বিশ্লেষণ থেকে বোঝা যায় প্রাচীন রূপকগুলো নিছক কোনো অলৌকিক গল্প নয়, এগুলো হলো মানুষের মন, সমাজ আর জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তৈরি করা একটা অত্যন্ত শক্তিশালী সাইকোলজিক্যাল টুল। হ্যাঁ, একদম তাই। আর আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণ থেকে একটা অত্যন্ত গভীর আর বিপরীতমুখী চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। আমরা দেখেছি এই রূপকটি একই সাথে বাঁ হাতে জাগতিক আনন্দের প্রতীক মোদক আর ডান হাতে মায়া ছিন্ন করার প্রতীক কুঠার ধারণ করে আছে। হ্যাঁ, দুটো ব্যালেন্স করে। সাধারণত সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে আধ্যাত্মিক হতে গেলে বা পরম সত্যের সন্ধান পেতে হলে জাগতিক সবকিছু মানে সুখ, সম্পদ, মায়া সব পুরোপুরি ছেড়ে দিতে হবে। কিন্তু এই প্রাচীন রূপকটি কি আমাদের এই গভীর প্রশ্নটি করতে বাধ্য করে না যে জীবন থেকে পালিয়ে গিয়ে বা সন্ন্যাস নিয়ে নয়, বরং জীবনের প্রতিটি আনন্দকে, এই জাগতিক মায়াকে পুরোপুরি উপভোগ করেই কি পরম মুক্তির কাছাকাছি পৌঁছানো সম্ভব? খুব সুন্দর একটা ভাবনার জায়গা। জাগতিক আনন্দ আর আধ্যাত্মিক ত্যাগ, এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী চিন্তাকে একসাথে ধারণ করার ক্ষমতা হয়তো আমাদের প্রাত্যহিক জীবনের সিদ্ধান্তগুলোকেই পুরোপুরি বদলে দিতে পারে। একদম তাই। তো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই সমাপ্ত হচ্ছে। আমাদের বিশ্বাস এই নতুন দৃষ্টিভঙ্গি আর অজানা ইতিহাসগুলো নিশ্চিতভাবেই আমাদের শ্রোতাদের চেনা জগৎকে নতুন করে দেখার সুযোগ করে দেবে। নতুন কোনো বিষয়ের গভীর অনুসন্ধান নিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত নিজের শেকড়ের সাথে শক্তভাবে যুক্ত থাকুন আর জীবনের আনন্দগুলো উপভোগ করতে ভুলবেন না।